জয় হিন্দ বন্ধুরা, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। তোমরা নর্মালি রবিবার যে অঙ্কের ক্লাসটি আছে সেটা কিন্তু সন্ধ্যা 7টার সময় পাও। আজকে ক্লাসটি কিছুটা লেটে বা হয়তো তোমরা সোমবার সকালে পেতে পারো। কারণ দেখো, যে শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে কারেন্টের ভোল্টেজের প্রবলেম আছে, সেই জন্য তোমার কি বলবো ক্লাস রেকর্ডিং করতে পারছিলাম না, কারণ বোর্ড অন হচ্ছিল না। এবার কথা হচ্ছে কি, আমি ক্লাসটি এই যে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যেই শুটটা, তার আগেও শুট করেছি একবার। এইবার হয়েছে কি, ক্লাসটিতে ক্যামেরা পুরোপুরি ভাবে সেই মানে শুটটা পুরোপুরি ক্লাসটাই নেয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যত কিছুই বাধা বিপত্তি আসুক, তোমাদের ক্লাস আমি প্রোভাইড করব, এই হচ্ছে ব্যাপার। কারণ বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, যে কি বলে সেই কথাটা, মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ওই ব্যাপারটা আর কি। অলরেডি ক্লাস লেট হয়ে গিয়েছে, এইবার ক্যামেরা পুরোটি নেয়নি। যাই হোক, দেখো ক্লাসটি, আজকের যে আমাদের অঙ্কের ক্লাসটি আছে সেখানে তোমরা অঙ্কের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু পাবে। এর আগের তোমাদের যে অঙ্কের ক্লাসগুলো ছিল সেখানে আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার ওই চ্যাপ্টার থেকে করেছি। কিন্তু আজকের ক্লাসটিতে পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের একটা সেট থেকেই পাবে, মানে একটা শিফট থেকেই পাবে। কত নম্বর শিফট? 26শে জানুয়ারি 2024-এর থার্ড শিফটের কোশ্চেন আছে। এটা 26শে জানুয়ারি 2024-এর মানে এবছরেরই 26 তারিখের থার্ড শিফটের কোশ্চেন আছে। পুরো 20টি কোশ্চেন আমি নিইনি, 16টা কি 17টা কোশ্চেন আছে। কারণ যেহেতু তোমাদের শুটটা লেটে আছে, একবার ক্যামেরা নেয়নি, তো হয়তো ভিডিওটা আমি চেষ্টা করছি তোমাদের আজকে রাতের মধ্যে দেওয়ার, সেই জন্য লাস্টের দিকে 2-3টে কোশ্চেন হয়তো আমি নিতে পারিনি। ওভারঅল বাকি যে 16টা কোশ্চেন বা 17টা কোশ্চেন আছে, সেম টু সেম কোশ্চেন ডিটো আছে। এবার তুমি যদি আমাকে বলো যে এই কোশ্চেনের বা এই শিফটের কোশ্চেনগুলো কেমন আছে, আমি বলবো যে এটা ইজি শিফট ছিল। এটা ইজি টু মডারেট বলা যেতে পারে, আবার অনেকে এটাকে ইজি শিফটও বলতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এবার কথা হচ্ছে গিয়ে, নরমালি যে শিফটগুলো হবে 2024-এর শিফটগুলো, মোস্ট অফ দা শিফট তুমি দেখবে ইজি টু মডারেট, মানে ঠিক এই টাইপের। তাহলে 2025-এ যারা এক্সাম দিচ্ছ, যদি মনে করো 2024-এর টাইপের কোশ্চেন আছে, তাহলে এইরকম সেম টু সেম কোশ্চেন পাবে। যদি তুমি 22-23-এর কোশ্চেনের মতো শিফট হয়, মানে একটু হার্ড আসে, তাহলে 22-23-এর মতো হবে। আমি সেটাও তোমাদের করিয়ে দেবো। এবার তোমাদের আমি ভিডিওতে এর আগে যেখানে মানে ম্যাথে স্ট্র্যাটেজি ভিডিও বলো, নর্মাল ভিডিওগুলোতে কিন্তু বলেছি যে ম্যাথে দেখবে ওই মেইন চ্যাপ্টার যেগুলো, সেগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে। যেই স্ট্র্যাটেজিটা আমি তোমাদের বলেছি, এখানে দেখবে সেম স্ট্র্যাটেজি, সেম ভাবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন আছে। বুঝতে পারলাম? আর কোশ্চেন গুলোর মধ্যে 16-17টা কোশ্চেনের মধ্যে তোমার কতগুলো হচ্ছে কমেন্টে তুমি অবশ্যই জানাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে রবিবার, আজকে কিন্তু আমাদের মক টেস্ট চলছে। মক যেটা তোমাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ চলবে, সেটা যারা যারা এখনো দেওনি, মকটা অবশ্যই অ্যাটেন্ড করো। কারণ মকটা অ্যাটেন্ড করলে তুমি বুঝতে পারবে তোমার ম্যাথ, রিজনিং, হিন্দি, জিকে আলটিমেটলি তুমি কোন জায়গায় আছো, সেটা তোমাকে ইমপ্রুভ করাবে। আর যাদেরই প্র্যাকটিস মনে করো যে দরকার আছে, মক অবশ্যই দিতে হবে। কারণ মক যদি না দাও, তোমার আলটিমেটলি কিন্তু স্কোর বাড়বে না, বা জানা জিনিস ভুল করে আসবে। চলো, প্রথম কোশ্চেনটাই দেখো কি বলেছে। এই কোশ্চেনটা ট্রেনের আছে, টাইম ডিস্টেন্সের। 275 মিটার এবং 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বা দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তো বলেছে দ্রুততর ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে কত সময়ে অতিক্রম করবে। তাহলে এখানে কনসেপ্টটা কি আছে বোঝো। একটি ট্রেন যাচ্ছে এইদিকে, অপর ট্রেনটাও এইদিকে যাচ্ছে। তো দুটি ট্রেন যখন একই দিকে যায়, তো আপেক্ষিক বেগটা কি হয় বলতো? বিয়োগ হয়। তাহলে একজনের বেগ ধরো 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এর 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তো তুমি দেখো আপেক্ষিক বেগটা কত হবে বিয়োগ করলে। 90 এর থেকে যদি 40 বিয়োগ করে দাও, তার মানে বলতে পারি 50 কিলোমিটার প্রতি ঘন্টা। 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কার বেগ? এটা দ্রুতগামী ট্রেনের বেগ। এবার কথা হচ্ছে, ট্রেনগুলো যখন একই দিকে যায়, ট্রেনের ডিস্টেন্স মানে দুটি ট্রেনের দূরত্ব তাদের অতিক্রম করতে হবে। একজন 275 মিটার আর একজন আছে 350 মিটার। তাহলে আলটিমেটলি বলতে পারি যে 600 মিটার ডিস্টেন্স ট্রেনটি দুটিকে কভার করতে হবে। মানে যে দ্রুতগামী ট্রেনটি আছে, সেই ট্রেনটিকে 625 মিটার কভার করতে হবে, কারণ দুজনের ডিস্টেন্সই কভার করতে হয় ট্রেন যখন অতিক্রম করে। এবার এটা আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে করলে 5 কত আছে বলতো? 18 দিয়ে ভাগ করতে হবে। গুণ করো, 25 দুগুণী 50, 9 দুগুণী 18, আর কিছু যাচ্ছে না। তাহলে উপরে 125 বাই কি বলতো 9 মিটার পার সেকেন্ড। বাস, এটা কি আসলো বেগ।
এবার দূরত্ব বাই বেগ করলে আমরা কি পাই বলো দেখি, দূরত্ব বাই বেগ করলে আমরা সময় পাই। তো এটার ফ্র্যাকশন উল্টে যাবে, 625 ইন্টু কত হবে উপরে 9 নিচে কত 125, কারণ ফ্র্যাকশনটা কি হয় গুণটা ভাগে আসলে উল্টে যায়। এটা 25 দিয়েই করো, 25 25 125, 5 25 125, 5 দিয়ে করলে 25, 5 নং কত বলো তো 45 সেকেন্ড টাইম লাগবে, মানে অপশন এ ইজ দা রাইট আনসার। 45 সেকেন্ডে যে দ্রুতগামী ট্রেনটি আছে সেটা ধীরগামী ট্রেনটিকে কি করবে বলতো অতিক্রম করবে। এর থেকে কঠিন লেভেলের কোশ্চেনও কিন্তু আমি তোমাদের করিয়েছি, কারণ এটা ইজি লেভেলের কোশ্চেন ছিল, ঠিক আছে। যারা সেই ক্লাসগুলো দেখোনি, যাদের কনসেপ্টে ক্লিয়ার আছে, আমি পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করেছি। শতকরা, লাভ ক্ষতি, টাইম ডিস্টেন্স, কি বলবো আমাদের সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রত্যেকটা দুটো তিনটে ভিডিও কিন্তু বানিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি তোমাদের। যাদের এই সমস্যা আছে কনসেপ্টগুলো দেখো, পারবে। এটা টাইমের একটা ইজি কোশ্চেন। এ একটি কাজ 40 দিনে, বি একটি কাজ 60 দিনে করে, তারা একসাথে কাজটি কত সময় করবে? দেখো, এ একটি কাজ কয়দিনে? 40 দিনে। বি একটি কাজ কয়দিনে? 60 দিনে। তাহলে নরমালি কনসেপ্ট কি হয়, এলসিএম বের করো। 120 ইউনিট, তার মানে এ কত ইউনিট করবে? 3 ইউনিট। বি কত ইউনিট? 2 ইউনিট। তাহলে একসাথে করলে এ বি কত ইউনিট কাজ করে বলো? 5 ইউনিট প্রতিদিন। পার ডে কত ইউনিট কাজ করবে? 5। এবার কথা হচ্ছে মোট কাজ কত ইউনিট বলে? 120 ইউনিট। তাহলে 120 ইউনিট প্রত্যেকদিন 5 ইউনিট করে করলে 5 দিয়ে 120 করে কত? 24। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার, 24 দিন। এটা ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, এখানে এক্সট্রা বোঝানোর কিছু নেই। দেখো নেক্সট কোশ্চেন বলেছে 4p is equal to 5q, 3q is equal to 4r, রেশিও প্রপোর্শনের অঙ্ক। এটা রেশিও প্রপোর্শন। তো এই রেশিও প্রপোর্শনের অঙ্কটাতে আমাদের কি করতে হবে? দেখো, দু জায়গার যে কিউ গুলো আছে ব্যালেন্স করতে হবে। তাহলে এক জায়গায় 3q, এক জায়গাতে 5q, লসাগু করলে কত হয়? 15। তার মানে 15 গুণাতে প্রথমটাকে 3 দিয়ে গুণ, পরেরটাকে কত দিয়ে গুণ? 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে যদি 3 দিয়ে গুণ করি, এটাকে গুণ করতে হবে 3 4 12p ইজ ইকুয়াল টু 3 5 15q, আর ইজ ইকুয়াল টু দিয়ে কত আসবে বলতো? 4 5 20r। এইবার অঙ্ক আমার হয়ে যাবে। এবার অনুপাতে আমরা কি করি বলো দেখি। এখান থেকে ইন্ডিভিজুয়ালি যদি p q r এর মান বের করি, দেখো p is to q is to r এর মান যদি তুমি বের করো, এগুলো কি বাই হয়ে যাবে না? 1/12, 1 কত আসবে? 15, আর 1 কত আসবে বলো তো? 20। এবার নরমালি এদের কি করতে হয়? এলসিএম, এটার এলসিএম কত হবে? 60। 12 দিয়ে করলে 5, 20 দিয়ে করলে 15 দিয়ে করলে 4, আর এখানে কত হবে? 3। তার মানে বলতে পারি 5:4:3 আসবে। কার অনুপাত বলো? PQR। 5:4:3 মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এইটুকু জাস্ট ব্যালেন্স করতে হবে, বাকিটা লসাগুটা তোমরা বোঝো যে যেহেতু এরকম ফ্র্যাকশনে থাকলে হরগুলো লসাগু করতে হয়, লসাগু করে যেটা মান আসে সেটাই অ্যান্সার হয়। দেখো এই কোশ্চেনটা, সময় কাজের কোশ্চেন। স্নেহা 30 দিনে পারে আর অঞ্জু সেই কাজটা 45 দিনে পারে, কিন্তু অঞ্জু বলেছে প্রথম 15 দিন করে এবং তারপর বাকি কাজটা ছেড়ে দেয়। বাকি কাজ স্নেহা অবশিষ্ট কাজটি কয়দিনে করবে? দেখো নরমালি বোঝো যে স্নেহা কয়দিনে করছে? 30 দিনে। অঞ্জু কয়দিনে করছে? 45 দিনে। তাহলে এলসিএম তো এটা 90 হবেই, তাই কি তাই না? এলসিএম কত? 90। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 3, আর এটা ভাগ করলে কত হচ্ছে? 2। এইবার কথা হচ্ছে অঞ্জু অলরেডি কতদিন করে বলো? 15 দিন করে। কত ইউনিট করে? 2 ইউনিট করে। তাহলে কত ইউনিট কাজ হয়ে যায়? তাহলে বাকি থাকে কি বলো? বাকি কাজ কে করবে? স্নেহা। তাহলে বলতে পারি যে স্নেহা কত ইউনিট কাজ করবে? মোট কাজ 90 ইউনিট, 30 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত ইউনিট বলো? 60 ইউনিট কাজ। 60 ইউনিট কাজ কে করবে? স্নেহা। এবার কথা হচ্ছে স্নেহা প্রত্যেকদিন কত ইউনিট করে? 3 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজ প্রত্যেকদিন 3 ইউনিট করে করলে কয়দিন লাগবে বলো? 20 দিন। বাকি কাজ অবশিষ্ট কাজ 20 দিনে কি করে ফেলবে? স্নেহা। এগুলো নরমাল জিনিস, খুব কঠিন জিনিস কিন্তু না, এগুলো তোমাদের আমি বুঝিয়েছি। তাহলে যদি এই লেভেলের কোশ্চেন থাকে তার মানে তুমি বলতে পারো যে 20টার মধ্যে 18টি 19টি বা 20টি কোশ্চেনই কিন্তু করার মতো ডুয়েবল। এখানে দেখো সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে, এখানে একটা ভাগ আছে, এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে। তো নরমালি যখন আমরা বডমাস করি, বডমাস আমরা কার কাজ আগে করি বলো? আগে ভাগ, আগে কার কাজ করতে হয়? ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই প্রসেসটাকে ফলো করতে হয়। তাহলে এখানে ভাগটাকে আমি আগে করি। 5 দিয়ে যদি 810কে ভাগ করা যায়, 5 একে 5, 5 6 30, 5 গুণ 10। দেখো এখানে বিয়োগ আছে, বিয়োগ। এই গুণটাকে করে ফেলো।
25 ইন্টু 13 কত হচ্ছে 12 25 300 325 যোগ আছে যোগ 12 দুগুণ কত আসবে 24। এইবার দেখো নরমালি এই দুটো প্লাস আছে, প্লাস মানে যোগ করে দাও, 4 2 6 6 2 8 186 মাইনাস কত 325। ঠিক আছে, বিয়োগটা করো। বিয়োগ করলে দেখো এটাকে 15 করলে কত আসবে 9, হাতের এখানে আসবে 8 আর 9 থেকে 12 উপরে 3 139 মাইনাস 139 মানে অপশন এ ইজ দা রাইট आंसर। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই রকম সিম্পলিফিকেশন অঙ্ক আসে। আমি তোমাদের বলেছিলাম যে সিম্পলিফিকেশন থেকে দুটো কোশ্চেন, একটা কোশ্চেন দুটো কোশ্চেন আসে। এই শিফটে সিম্পলিফিকেশনের দুইটা কোশ্চেন তোমরা পাবে। কোশ্চেনগুলোর মধ্যে কার কতগুলো হচ্ছে ভিডিওটি পজ করো, কমেন্ট করে তোমরা জানাও। আর মক টেস্টগুলোতে ম্যাথে তোমাদের কত করে স্কোর আসছে, ম্যাথে শুধু ম্যাথ, রিজনিংটা পড়ে আসছে আমি, ম্যাথে কার কত স্কোর আসছে সেটা আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাও। তাহলে ব্যাপারগুলো বুঝবো যে তোমরা ম্যাথ কোন জায়গাতে আছো, কোন ধরনের ম্যাথ তোমাদের প্রয়োজন এই মুহূর্তে, বেসিক নাকি অ্যাডভান্স নাকি শুধু প্র্যাকটিস। তাহলে ব্যাপারগুলো আমার কাছে ক্লিয়ার হবে, যেটা তোমাদের জন্য কি হবে সুবিধা হবে। দেখো কোশ্চেনটা বলেছে এখানে 5টি আপেল ও 8টি আমের মূল্য 9টি আপেল ও 4টি আমের মূল্যের সমান হয়, তাহলে একটি আমের মূল্য একটি আপেলের মূল্যের অনুপাত কত? ব্যাপারটা বোঝো। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে যে খুব কঠিন কোশ্চেন, কিন্তু এটা কঠিন কোশ্চেন নয়, ইজি কোশ্চেন। আমি জাস্ট সাজাচ্ছি। দেখো প্রথমে ধরলাম যে 5টি আপেল আছে, 5টি আপেল প্লাস 8টি কি আছে ম্যাঙ্গো, ইজিক্যাল টু এদিকে কয়টি আছে 9টি আপেল আর প্লাস 4টি কি আছে ম্যাঙ্গো আছে। এইবার কথা হচ্ছে কি আমার দরকার কি আপেল এবং আমের টাকার অনুপাত, মূল্যের অনুপাত। তাহলে আমি করতে পারি কি আপেলগুলোকে একদিকে আনো, এটা প্লাস এদিকে আসলে কত -9 এ হবে, আর ইজিক্যাল টু অলরেডি 4m আছে, এটা প্লাস এদিকে গেলে কত -8m। এবার নরমালি বিয়োগ করো, 9 এর থেকে 5 বিয়োগ করলে কত 4m, সাইন কি হবে মাইনাস, বড় সংখ্যার সাথে মাইনাস সাইন, তাহলে মাইনাস কত হবে এখানে 4m। এবার তুমি ব্যাপারটা বোঝো, এখানে কাটাকুটি করা যায়, 4 4 কাটো, মাইনাস মাইনাস কাটো, তাহলে a ইজিক্যাল টু কত m, a ইজিক্যাল টু m মানে আমেরও যা দাম আপেলেরও তা দাম, একটি আমের যা দাম একটি আপেলের সেই দাম, তো একই দাম হলে অপশন বলতে পারি ডি ইজ দা রাইট आंसर 1:1। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে একটি সাইকেল $120 কেনা হয়েছিল, 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? শতকরা তোমাদের তাবড় তাবড় অঙ্ক আমি করিয়েছি, অনেক হার্ড লেভেলের অঙ্ক পর্যন্ত করিয়েছি, এগুলো সেই তুলনায় মানে কি বলবো একদম ইজি কোশ্চেন। 15% লাভ, তার মানে বলতে পারি যে 100 টাকা জিনিস কয় টাকা হবে 115 টাকা হবে, আর এটা কত টাকা বলেছে 120 টাকার জিনিসটা কয় টাকা হবে? কাটাকুটি করো, এটা 5 দিয়ে 20 দিয়ে করলে 5 20, এটা কত হচ্ছে 6, এবার গুণ করলে কত হচ্ছে 5 2 10 3 5 15 3 6 18, মানে আমাদের 6 2 12 138, মানে অপশন এ ইজ দ্য রাইট आंसर। 138 বিক্রি করতে হবে। দেখো এখানে বলেছে দিনেশ 12 ডজন আপেল 300 টাকা প্রতি ডজন, এই জায়গাটা বোঝো, সে কতগুলো কেনে সেটা ম্যাটার করবে না, কারণ কি 300 টাকায় প্রতি ডজনে এবং প্রতি আপেল 30 টাকা বিক্রি করে প্রতি আপেল, সে কিনলো 300 টাকা দিয়ে 1 ডজন আপেল, কিন্তু বিক্রি করলো প্রত্যেকটা আপেল কয় টাকা 30 টাকা। তাহলে আমার চাই কি বলো, আমার চাই প্রত্যেকটি আপেল সে কত টাকা দিয়ে কিনেছিল। তাহলে নরমালি বোঝো সে 300 টাকায় কতগুলি আপেল কিনেছে বলো, 300 টাকায় 12টি আপেল, তাহলে ভাগ করলে এটা কস্ট প্রাইস পাই আপেলে কত হচ্ছে 12 দুগুণে 24 5 12 60, তাহলে 25 টাকা করে কিনেছিল। এবার তুমি দেখো সেলিং প্রাইস কত আছে প্রতি আপেল, সেলিং প্রাইস কয় টাকা আছে বলো তো 30 টাকা, তাহলে দেখো কয় টাকা লাভ করছে 5 টাকা। এবার কথা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ যেটা বের হয় সেটা আমি শতকরা পার্সেন্টেজ অঙ্কে কি করেছিলাম যে সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 25 টাকা করে কিনে তার উপর 5টি লাভ করলো, 5 টাকা লাভ, তাহলে শতকরা লাভ কত 4 25 কত হয় 100, 4 5 কত বলো তো 20%, তাহলে লাভ কত পার্সেন্ট 20%, মানে অপশন ডি ইজ দা রাইট आंसर। বোঝা গেল? নরমালি দেখো 12 ডজনের দরকারই নেই, প্রত্যেকটি আপেলের দাম কত সেটা বের করতে হবে। এই কোশ্চেনটা দেখো বলেছে ক্রমিকভাবে 15 এবং 12 দুবার ছাড় দেয়, তাহলে এই দুবার যদি ছাড় দেওয়া হয় তাহলে সেখানে দুবার ছাড়ের পর আলটিমেটলি আমাদের কত পার্সেন্ট ছাড় হয়।
নর্মালি এটাকে তুমি সাকসেসিভে করতে পারো, নর্মালি পার্সেন্টেজে করা যায়। পার্সেন্টেজে যারা করবে দেখো 15% মানে 100 টাকা জিনিস কয় টাকা হবে? 85 টাকা। আবার 12% মানে 100 টাকা জিনিস কয় টাকা হবে? 88 টাকা। ইন্টু একটা 100 দেবো, শতকরা কত হবে? এটা সলভ করতে পারো। অথবা সাকসেসিভে যদি যাও, সাকসেসিভে ফর্মুলা কি আছে? দুবার স্যার a প্লাস বি, তারপর কত আছে? মাইনাস এ বি বাই কত বলো তো? 100। এটা সলভ করো। এ বি মানে দুবার যেটা ছাড় আছে, এ কত আছে? 15 প্লাস বি কত আছে? 12, আর মাইনাস এ বি মানে 15 ইন্টু কত আছে বলো তো? 12 বাই কত আছে? 100। এটা যোগ করলে কত হচ্ছে? 27, আর মাইনাস এটা করলে কত হচ্ছে? 180 বাই কত বলো তো? 100। এবার 180 বাই 100 যা আছে তুমি এখানে ভাগ করে দাও। ভাগ করলে কত হবে বলো তো? 1.8। এবার 1.8 মানে 27 থেকে বলতে পারি 1.8 মানে 25.2 স্যার, মানে আমাদের বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বুঝা গেল? এটাও করতে পারো, এটাও করতে পারো। এটা বললে আলটিমেটলি শেষের দিকে ভাগ আসবে, আর এটা বললে কম সময় চলে আসে। সাকসেসিভটা শিখতে হয়। সাকসেসিভে তোমাদের প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে সাকসেসিভে দুবার প্লাস হলে কি হবে, দুবার মাইনাস হলে কি হবে, এই সমস্ত জিনিস। এই কোশ্চেনটা মডারেট লেভেলের কোশ্চেন আছে। দেখো x এর 70% আর x2 এর 6/7 হয়, তাহলে x1 এবং x2 এর মান কত? নরমালি ব্যাপারটা বোঝো যে এটাতে আমাদের অনুপাত সমানুপাতের অঙ্ক, এর আগেও কিন্তু একটা পেলাম, এখানে আরেকটা পেলাম। তাহলে অনুপাত সমানুপাত থেকে দুটো কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট মানে সিম্পলিফিকেশন থেকে দুটো কোশ্চেন পাওয়া গেল। তাহলে দেখো যেভাবে বলেছিলাম সেই প্যাটার্নই কিন্তু ফলো হয়। এগুলোকে করতে হয় কি? গুণ আকারে করতে হয়। x1 এর 70% মানে 100 এর মধ্যে কত? 70 ইজিক্যাল টু কত আছে? x2 এর 6 বাই কত আছে? 7 সমান। তাহলে নরমালি সলভ করো। এখানে 0 0 কাটো, উপরে গুণ করলে কত হচ্ছে? 7 x1 বাই কত আছে বলতো? 10। এখানে কত আছে? 6 x2 বাই কত আছে বলতো? 7। এবার দেখো কোনাকুনি গুণ করো, 7 কোনাকুনি গুণ করলে 49 x1, আর এদিকে 6 10 60 কত আছে? x2। এইবার আর কিছু করার দরকার নেই। আমি তোমাদের কি বলেছিলাম? x1 এর মান কোনটা হয়? এটা হয়। আর x2 এর মান কোনটা হয়? এটা। তাহলে আলটিমেটলি x1 কত হবে? 60, আর x2 কত হবে? 49। তাহলে এটা হচ্ছে आंसर। এটা 49 মানে আমি বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট आंसर। বোঝাতে পারলাম? তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন করতে তোমার কতটুকু টাইম লাগবে? এইটুকু ক্যালকুলেশন করতে তোমার টাইম লাগা হচ্ছে 10 সেকেন্ড 15 সেকেন্ড, অঙ্কটা পড়তে 5 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড 35 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটা নেমে যাবে যদি তোমার প্র্যাকটিস থাকে। এখানে কি বলেছে দেখো, ঋতু একটি ক্যামেরা 24,000 টাকায় বিক্রি করে 20% লাভ হয়। সে 25% লাভ করতে গেলে তার কত টাকায় ক্যামেরাটি বিক্রি করতে হবে? নরমাল কোশ্চেন। সে অলরেডি 20% লাভ করছে, 24,000 টাকা বিক্রি করে। তার মানে বলতে পারি যে 100 টাকার জিনিস সে 120% অলরেডি বিক্রি করছে। কিন্তু তুমি বলছো না, 120 25% বিক্রি করো। 120% বিক্রি করছে সে কয় টাকা বলো তো? 20,000 টাকা। তাহলে 25% মানে কয় টাকা হবে বলো তো? বের করতে পারি। কোশ্চেন দেখেও বোঝা যায়। দেখো 120% মানে 20,000 টাকা, 125% মানে কয় হাজার টাকা হবে? 25,000 টাকা। এমনি তো বের হয়। যদি কনসেপ্টে করে দেখো 25% মান বেশি হবে। আমি কি বলেছিলাম? বেশি হলে বড়টা উপরে, নিচে কত আসলে? 120 ইন্টু কত আসলে বলো তো? 20,000। এটা গুণ করো, গুণ করলে কত? বা 0 0 যদি তুমি কাটো একবারে দেখো, ও আচ্ছা 24,000 আছে। হ্যাঁ, তাহলে 24,000 যদি থাকে 12 দুগুণী কত আসলে বলো তো? 24। তাহলে কত আসলে বলো তো? 200। 0 0 কাটো, 200 ইন্টু কত আসলে? 25 দুগুণী 125 দুগুণী 250 হয়। তাহলে কত টাকা আসলে বলতো? 25,000 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। খুব ইজি কোশ্চেন, দেখেও বোঝা যায় এগুলো যে 20% এর মান 24,000 টাকা। তাহলে 25% এর মান কত হবে? 25,000 টাকাই হবে নরমালি। দেখো তিনটি সংখ্যা 3:9:11 এই অনুপাতে আছে, তাদের গসাগু দেওয়া আছে। তো গসাগুগুলো সংখ্যাগুলো নির্ণয় করো। নরমালি দেখো গসাগু লসাগু আমি করাইনি তোমাদের, কিন্তু কনসেপ্টটা বলছি। যখন এই ধরনের থাকবে যে তাদের অনুপাত দেওয়া আছে, কি দেওয়া আছে? অনুপাত। অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলি যদি চাই বা লসাগু চাই, তাহলে আমাকে সংখ্যাগুলিকে বের করতে হবে। সংখ্যাগুলি বের করার রুলস কি হয় বলতো? এই যে গসাগু আছে, গসাগু দিয়ে নরমালি গুণ করতে হয় সংখ্যাগুলোকে। গসাগু দিয়ে অনুপাতটাকে গুণ করলেই সংখ্যাগুলো পেয়ে যাই। তাহলে দেখো 3 দিয়ে 29 গুণ করলে কত হচ্ছে? 3 3 3 9 27 মানে 87। তারপর এটা কত হচ্ছে? 9 9 81 মানে 1। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 261। আর 11 দিয়ে গুণ করলে আসলো 319। তার মানে आंसर কত বলো তো? অপশন ডি। এটা ইউনিট দিতে হলে বোঝা যায়। দেখো
একমাত্র ডি নাম্বার যে আছে সেটারই অপশনে কত বলো তো লাস্টের দিকে, মানে প্রথম অপশনটাতে 7 আছে, বাকিগুলো দেখো সবগুলো নেই। তার মানে বলতে পারি যে অপশন ডি যেটা আছে সেটাই কিন্তু রাইট অ্যান্সার দেখা মাত্র হবে। তাহলে কনসেপ্টটা কি বললাম বলো? কনসেপ্টটা হলো গিয়ে যে যদি গসাগু থাকে, যদি তাদের অনুপাত দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলোকে বের করতে হবে। এইবার এই কোশ্চেনটাতে যদি বলতো লসাগু কত, তাহলে এগুলো লসাগু নর্মালি বের করবে, অনেক বড় একটা সংখ্যা হবে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে 20,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 1 বছরে 18% হারে বার্ষিক ধার দেওয়া হয়, তো সুদের চক্রবৃদ্ধি যদি অর্ধবার্ষিকী হয় তাহলে আর কত টাকা সুদ পাবে? নর্মালি বলছো তুমি 20,000 টাকা চক্রবৃদ্ধি সুদে 1 বছরের জন্য রাখলে, ব্যাংক তোমায় কত পার্সেন্ট সুদ দেবে? 18%। কিন্তু তুমি ভাবলে যে না, আমি যেহেতু সুদটা আছে সেটা 1 বছরের আনতে একটা ব্যাংকে রাখলাম, আরেকটা ব্যাংকে আমি অর্ধবার্ষিকী মানে 6 মাস অন্তর অন্তর সুদ রাখলাম। তাহলে নর্মালি দেখো যেখানে 1 বছরে রাখবে ওখানে কত পার্সেন্ট সুদ পাবে? শর্টকাটে আমরা করতে শেখো, পার্সেন্টেজ টাকা দেখো 18%। কিন্তু যেখানে 6 মাস অন্তর অন্তর পাবে, 18%-এ 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত পার্সেন্ট সুদ হবে বলো? 9%। কেন 9%? কারণ 6 মাসে অন্তর যখন হবে, 18%-টা 1 বছরের সুদ, তাহলে 6 মাসের সুদ কত পার্সেন্ট? 9%। এইবার কথা 9% কয়বার পাও? দুবার। দুবার মানে সাকসেস বের করো। a প্লাস কত আছে? b, আর প্লাস কত বলো তো? ab বাই কত বলো তো? 100। এই জায়গাটা তুমি বোঝো। তাহলে 9 9 কত হলো? 18, আর যোগ কত হলো এখানে? 9 9 81 বাই কত বলো তো? 100। তাহলে এটা যোগ করলে 18 সমস্ত 8 1 হয়, হ্যাঁ কি না বলো? এত পার্সেন্ট। এইবার তোমার যেটা বোঝা দরকার, দেখো এক জায়গাতে 18%, এক জায়গাতে 18 সমস্ত 8 1%, তাহলে পার্থক্য কত পার্সেন্টের? 0.81%-এর পার্থক্য, হ্যাঁ কি না? এত পার্সেন্টের পার্থক্য। তাহলে এত পার্সেন্ট কার সুদ? 20,000 টাকা। কারণ এটা যদি সুদের পার্থক্য, পার্সেন্টের পার্থক্য, এই পার্সেন্টেরই পার্থক্য চেয়েছে, তাহলে বলতে পারি যে দশমিকটা হলো এটা মানে 100-এর মধ্যে কত পার্সেন্ট বলো? 81%। তাহলে দশমিক তুললে আবার কত হবে? একটা 100 হবে, ইন্টু কত বলো তো? 20,000 হবে। তাহলে নর্মালি কাটাকুটি করো, দেখো এই যে 2 0, এই যে 2 0, 2 0 2 0 4 0, 81 গুণ 162 आंसर। 162 মানে অপশন সি ইজ দ্য রাইট आंसर, সি। এইভাবে অঙ্কগুলো করতে শেখো, যে যেহেতু মানে আমি কি বলবো, মেইন সুদের হার, আর 6 মাস গেলে 18 সমস্ত 8 1% হবে, তাহলে ওই পার্সেন্টেজটাকে ধরতে পারো যে এত পার্সেন্টের পার্থক্য, তাহলে পুরোটার বের করার দরকার নেই যে 18%-এ 20,000 টাকা সুদ কত, আবার 18 সমস্ত 8 1%-এর কত সুদ, তুমি এই জায়গাটা বুঝলেই হয়ে গেল। দেখো 7,000 টাকা একটি সরল সুদ যোজনায় বিনিয়োগ করা হয় এবং বলেছে এই যোজনায় সুদের হার বলেছে 20% হয়, যদি 1750 টাকা সুদ হয় তাহলে কত টাকা কত মাসের জন্য নিয়োগ ছিল? সরল সুদের অঙ্ক একদম ইজি অঙ্ক। টাইমটা চেয়েছে, তো ফর্মুলা আমি কি বলেছিলাম? টাইম বের করতে গেলে নিচে কত পিআর, উপরে কত 100 ইন্টু কত বলো তো? ইন্টারেস্ট। এইটা মেইন ফর্মুলা হয়। এবার বসাও। প্রথম কথা দেখো, টি যদি বের করতে হয়, প্রিন্সিপাল কত টাকা আছে? প্রিন্সিপাল আছে 7,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বলো? 20%। 100 ইন্টু ইন্টারেস্ট কত টাকা আছে? 1750 টাকা। এবার কাটাকুটি করো। দেখো এই যে 2 0 2 0 কাটো, এখানে 0 0 কাটো, 7 দিয়ে কাটলে কত হয়? 7 দুগুণে 14 আর 5 সাথে 35। এবার এটাকে যদি কাটো, 5 5 25, 4 5 20, তার মানে বোঝো 5/4 বছর। 5/4 বছর, টাইমটা কিসে আছে? বছরে। তাহলে 5/4 বছর যেটা আছে, বছরটাকে যদি তুমি মাসে করো, 12 দিয়ে গুণ করবো, তাহলে 3 4 12, 3 5 কত মাস বলো? 15 মাস। 15 মাস মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একদম বেসিক, মানে সরল সুদের ন্যূনতম অঙ্ক। তাহলে দেখো আমি যে বলেছিলাম তো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে দুটো অঙ্ক, দেখো দুটো অঙ্ক পেয়ে গেলে, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। জাস্ট প্যাটার্নটা বুঝতে হয়, তাহলে এক্সাম গুলো ইজি। দেখো এটাও সেম আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করে নাও, ভাগটা পরে আসছে, কারণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে, তারপরে গুণ ভাগ হয়। এটা বিয়োগ করলে কত হয় বলতো? 6। এবার দেখো প্লাস, এটা করলে কত হচ্ছে? -5। এবার হচ্ছে কি 6, তো 6 হলো, প্লাসে মাইনাসে -5, তার মানে এখানে আলটিমেটলি কত আসবে বলো? এইটুকু থেকে 1, এইটুকু থেকে অ্যান্সার কত আসলে বলো? 1। তাহলে 1 এর সাথে 13 কি হবে? গুণ হবে আগে, কারণ এটার সাথে এটা কি আছে? অর বা এই যেটা অফ আকারে আছে, তাহলে এটা করলে 13, তার মানে আলটিমেটলি 1573 কে ক দিয়ে গুণ করতে হবে? 13 দিয়ে। 13 দিয়ে গুণ করতে অ্যান্সার হবে। তো এটা দেখো নরমালি 13 কে তো কত হবে? 13 হবে, 13 কে 13 হবে, তারপর 13 দুগুণ 26, তাই না?
13 × 26 হলো, 2 থাকলো 1, 13 × 13, 121 হবে অ্যান্সার। 121 মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পলিফিকেশনে দেখো দুটো অঙ্ক পেয়ে গেলে। এই কোশ্চেনটা দেখো খুব ইজি কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, গড়ের কোশ্চেন আছে, গড়। যদি গড়ের কনসেপ্ট দরকার হয় বা রেশিও প্রপোর্শনের কনসেপ্ট দরকার হয় আমাকে বলবে, আমি তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ার করিয়ে দেবো। দেখো 27, এটা 27টি ছেলে বা 27 জন ছেলের কথা বলো, একটি দলের গড় কত বছর? 21 বছর। যদি একটি ছেলে দল ছেড়ে যায় তাহলে গড় কত হয়? 21.7 বছর। তো যে ছেলে চলে গেল তার বয়স কত? একদম বেসিক কোশ্চেন করে। নর্মালি তুমি আগে বের করো যে 27টি ছেলে 21 বছর করে কত গড় হলো তাদের বয়স। তো যখন চলে গেল কয়জন ছেলে হলো বলো? 26 জন। 21 বছর করে কত হলো? তাহলে বলতে পারি 27 জন ছেলে 21 বছর করে বের করো গড়। যখন চলে যাবে একজন তাহলে কত হবে? 26 জন 21.7 বছর করে গড় কত? দেখো 27 জন ছেলে 21 বছর করে বের করো, আর 27 জন থেকে একজন চলে গেলে কয়জন হবে? 26 জন, 26 জন 21.7 করে কত হলো? তাহলে এখানে গুণ করলে 7, আর হচ্ছে 2 × 2 7 × 2 = 14, 2 = 16, 2 × 4 = 567। এটা কি বলতো? বছর হবে, এত বছর। এবার এটা যখন গুণ করবে 6 × 7 = 42, কত আসবে? 2 দশমিক আসবে। আর এখানে 2 × 2, তার মানে আসলো আমাদের কি বলবো 5 4 হবে, তাই না? সরি 4 হবে। আর আসলে আমাদের এখানে 564.2 বছর। হ্যাঁ, গুণটা একটু চেক করে নেবে, এটা 564.2 বছর। এইবার তুমি ব্যাপারটা বোঝো, ছেলেটি যখন ছিল তখন 567 বছর, ছেলেটি চলে গেলে 564.2 বছর। তাহলে ছেলেটির বয়স কত? বিয়োগ করলেই হয়ে গেল। বিয়োগ করলে এটা কত হবে? 8 হবে। 8 মানে একটাই অ্যান্সার আছে, দেখো এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, বিয়োগ করে এদিকে 64, 65, 67, 2 বছর, 2.8 বছর। তাহলে 2.8 বছর মানে হচ্ছে আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কথা হচ্ছে কি, দেখো এই আমাদের 16টি কোশ্চেন আমি নিয়েছিলাম, এই কোশ্চেনগুলোর মধ্যে কার কতগুলি হলো কমেন্ট করে জানাও। যে 16টির মধ্যে 20টি, মানে 16টির মধ্যে 15টি, 14টি, 12টি, কার কতগুলো হয়েছে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ম্যাথ কি পর্যায়ে আছে, কি করতে হবে আগামীতে বুঝবো। যদি 10টির উপরে হয়ে থাকে তার মানে তোমাদের প্র্যাকটিস করলেই এখন হয়ে যাবে। যাদের 10টির কম আছে কমেন্টে জানাও, 10টির কম কার কত আসছে, 2টি, 4টি, 5টি। তাহলে বুঝতে পারবো যে তাদের আরো বেশি পরিমাণ কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, তারপরে প্র্যাকটিস করা দরকার। আর ওভারঅল মক টেস্টে তোমাদের প্রথম মক টেস্ট, দ্বিতীয় মক টেস্টে যারা যারা দিয়েছো, ম্যাথে তোমাদের কত করে স্কোর আসছে সেইটা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারবো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ম্যাথের কন্ডিশনটা কি আছে, তোমাদের এর পরবর্তী যে দিনগুলো আছে কি স্টেপ গেলে আমরা ম্যাথের স্কোরটাকে আরো ইমপ্রুভ করতে পারি। বোঝা গেল? তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।